হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে এই যে সকাল সকাল কাজকর্ম সব কমপ্লিট করে যে হাঁড়ি আর কড়াই নিয়ে চলে এলাম মাটি দিতে। তো রান্না বসাবো, জানোই তো সারাদিন শুধু রান্নার কাজই বেশি করি, আর আদার্স কোনো কাজ খুব একটা হয় না উপরের ঘর পরিষ্কার করা ছাড়া। রান্না করতে করতেই আমার বেলা 2-1 বেজে যায়। তো এই যে হাঁড়ি কড়াইটা মাটি দিয়ে নিচ্ছি, ভাত বসাবো, আর উপরের কাজ সব কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এই যে ভাতটা বসাবো বলে ক্যামেরাটা অন করলাম। আর বড় ভিডিও তো করা হচ্ছে না, তোমাদের তো বলে দিয়েছি মাঝে মাঝে বড় ভিডিও দেব, আর রোজ মিনি ব্লগ যেমন দিই সেরকম মিনি ব্লগটাই দেব। কারণ প্রচুর কাজের চাপ হয়ে যাচ্ছে, রান্না করতে করতে বেলা বয়ে যাচ্ছে, তার জন্য বড় ব্লগটা একটু বন্ধ রেখেছি কয়দিনের জন্য। মানে একেবারে বন্ধ করিনি, তবে আবারও রোজ দেব, কিছুদিন যাক। আর প্রচণ্ড গরমটা দুপুরবেলার দিকটা বেশি লাগে, তাই জন্য গরমে না ভয়েস দিতে ভীষণ কষ্ট হয়। কারণ পাখা অফ করে ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়ে ভয়েস দিই, তো তাই জন্য গরমের জন্য এই বড় ব্লগটা এখন বন্ধই রয়েছে। আমি জানি তোমরা সবাই আমার বড় ভিডিও দেখতে খুব ভালোবাসো, কমেন্টের পর কমেন্ট এসেই যাচ্ছে যে দিদিভাই বড় ব্লগ দিচ্ছ না কেন দিচ্ছ না বড় ভিডিও। তো রিকোয়েস্ট করছি যে আমি মিনি ব্লগ কিন্তু রোজ দিই। তোমরা যারা মিনি ব্লগ দেখতে পাওনি এখনো পর্যন্ত, তারা আমার চ্যানেলটা খুলে অবশ্যই মিনি ব্লগগুলো দেখে নিও, কারণ আমি কিন্তু রোজ মিনি ব্লগ একটা করে দিচ্ছি। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর মানে জলটা আর কি দিলাম, তবে পাটকাঠি নেই একটাও। ওই যে আমাদের পিছনে যেখানে পাটকাঠি থাকে, এই যে এখানে পাটকাঠি নিতে এলাম। এই ছিল আমার আগের পুরনো রান্নাঘর, এখানে আমি রান্না করতাম। তবে খুব মজা লাগে জানো তো মাটির রান্নাঘরে রান্না করতে। মাটি তো একটু জল পড়লেই টেনে নিত, আর বেশ গোবর দিয়ে ভালো করে পরিষ্কার করে নিকিয়ে দিতাম, আরও সুন্দর লাগতো দেখতে। 2টো উনুন করেছিলাম, ফটাফট রান্না করে নিতাম এখানে যখন রান্না করতাম। পাশাপাশি 2টো উনুন বানিয়েছিলাম আমি, ঝটাঝট যাতে রান্না হয়ে যেত, 10টার মধ্যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যেত। আর আমি এখন যে ঘরে রান্না করি, মানে রান্নাঘরটায়, ওখানে তো ইট পাতানো আছে, ওখানে তো মাটি দেওয়া নেই। সেই জন্য ওখানে যদি আরেকটা পাশে উনুন করতে হয় তাহলে ইটগুলো সব তুলতে হবে, তা না হলে গর্ত করতে পারবো না। আর এটা ছিল মাটির রান্নাঘর, এখনও মাটিরই আছে। আর যে উনুনটা বানিয়েছিলাম সেই উনুনটা এখনও কিন্তু রান্নাঘরে আছে, এখনও ভাঙিনি। খুব ভালো লাগতো রান্না করতে, গরমকালে বিশেষ করে। ওখানটা খুব গাছপালা আছে তো, হাওয়া টাওয়া দিত, ভীষণ ভালো লাগতো, হাওয়া দিত, গরমটা কম লাগতো। আর আমাদের এই সামনেটা প্রচণ্ড রোদ লাগে, খুব কষ্ট হয় রান্না করতে। তোমরা অনেকে কমেন্ট করেছো দিদিভাই রান্নাঘর নিয়ে তোমার ভিডিও, রান্নাঘরে তুমি সারাক্ষণ ব্লগ করো, তাহলে রান্নাঘরটা একটু ঠিক করো। তবে রান্নাঘরটা ঠিক করব, কিন্তু আমার এই ঘরে রান্না করতে একদম ভালো লাগে না, বিশ্বাস করো। একদম বাড়ির সামনেই, মানে রাস্তার ধারে আর কি, মানে উঠোনের সামনেই রান্নাঘর, আমার একদমই ভালো লাগে না। একটু ভিতরের দিকে হলে ভালো হয়, যেমন ওই যে জায়গাটার কথা বললাম, ওখানে রান্না করতে পারলে খুব ভালো হতো। মানে ওদিকেও প্রবলেম আছে, তার কারণ হলো ওদিকটা ছাউনি করা নেই, যদি বৃষ্টি হয় তাহলে ভিজে ভিজে যেতে হবে, এই একটা প্রবলেম। তো যাই হোক, জানি না রান্নাঘর এখন এদিকে হবে নাকি পিছনে হবে, সেটা এখন ভাবনা চিন্তা করা হচ্ছে। তারপর এই যে চালটা ধুয়ে দিলাম, চালটা ধুয়ে দিয়ে এসে পিছনে এলাম। আবারও একটা ওলা হয়েছে, মানে ওলের ফোড় হয়েছে। এই যে আজকে একটা না, মোটামুটি অনেক কটাই হয়েছে। তো এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই দিন বানিয়েছিলাম, এখান থেকেই তুলে নিয়ে গেছিলাম। এই যে এই সাইড থেকে তুলে নিয়েছিলাম, আজকে আবার এই দিকে হয়েছে, ভালোই বড় এটা। আর এগুলো হচ্ছে দেশি ওলা, খেতে কিন্তু খুব ভালো হয় বাড়িতে তো। আর বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো কি বলবো, হাইব্রিড, বড় বড় মোটা মোটা হয়, আর খেতে খুব একটা টেস্ট হয় না। টুকটাক মোটামুটি হয়েছে। আর এই যে তুলতে গিয়ে না গোড়াটা শুদ্ধ উঠে গেছে, গোড়াটা শুদ্ধ উঠে গেলে না আর সাইড দিয়ে কোনো ওলা বার হবে না। এই যে দেখো ছোট্ট মতো একটা ওল হয়েছিল। আর এই যে দেশি ওলগুলো, এই যে ওলটা যখন বড় হবে না, এটা তুলে যখন খাবো না, খেতে টেস্ট হয়, কিন্তু প্রচণ্ড পরিমাণে গলা ধরে, এই ওল খাওয়া যায় না, মানে দেশি ওলগুলো খাওয়া যায় না, খুব গলা ধরে।
তো তারপরে এই যে দেখো এখানে এক গাদা হয়েছে, এখানে খুব বেশি বড় বড় হয় না, ছোট ছোটতেই পেকে যাচ্ছে। আমি ওলাগুলো টানতে গেলাম, গোড়া শুদ্ধ উঠে এলো। এবার গোড়ার যে মুখটা আছে ওই মুখগুলো আবার ফেলে দিলে না, ওটা দিয়েই আবার ওলাগুলো বেরিয়ে যাবে। আর একটু ভুসভুসে মাটিতে ভালো হয়, আর এগুলো সব এঁটেল মাটি তো, রোদ পায় না, সেই জন্য অল্পতেই মানে পেকে যায় এরকম। যাই হোক, অনেক কটা পেয়েছি আজকে, সেদিনকে তো একটা ডাল ছিল, আজকে অনেকগুলো পেয়েছি। আজকে ভাবছি আমি কাটবো, কারণ মায়ের এখনো কাজ কমপ্লিট হয়নি, আমি ফেলে রেখে দেবো মায়ের জন্য, তাই ভাবছি আজকে আমি কেটে ফেলি। এই যে দেখো সব ওলাগুলো টানতে গিয়ে সব গোড়া শুদ্ধ উঠে গেছে, এগুলো সব কাটবো, মানে গোড়াটা কেটে আবার মাটিতে পুঁতে দিলে আবার বার হয়ে যাবে। যাই হোক, আজকে আমি ভাবছি ওলাটা কেটে নেব, আর হাতে একটু তেল দিয়ে নেব। মা সেদিন বলছিল খুব হাত চুলকাচ্ছিল, কারণ মা তো এইসব ওলা তারপরে কচু শাক এগুলো সব মাই কাটে, আমি হাত দিই না। তার কারণ আমার শাশুড়ি মায়ের নাকি হাত চুলকায় না এগুলো কাটলে, কিন্তু আমার খুব চুলকায়, আমি জানি, বুঝতে পারছি আমার হাত চুলকাচ্ছে হালকা হালকা। তবুও মা বললো হাতে একটু তেল দিয়ে কাটো, দেখো নাও চুলকাতে পারে। তো আমার তো বেশ ভালো রকমের চুলকাচ্ছে, কুটকুট করেই যাচ্ছে, হাত কেমন সুরসুর করছে। যাই হোক, তাও আমি কেটে নিচ্ছি। আমার ভয় লাগে খুব, জানো তো, খুব হাত চুলকায় তো, মানে খুব বিরক্ত লাগে। হাত এত চুলকবে, হাত পুরো লাল হয়ে ফুলে যায়, সেই জন্য ভয় আমি এসব কাটতে পারি না, মাই কাটে। যাই হোক, আজকে আমিই কাটলাম। নাও, যেটা ভাবছিলাম সেটাই হলো, এত পরিমাণ হাত চুল করছে যে হাতে আমি থাকতেই পারছি না, এত চুল করছে। তাই জন্য সাবান দিয়ে ছোল দিয়ে ভালো করে রগড়ে রগড়ে পরিষ্কার করে নিচ্ছি, তাও কিন্তু মানে হাতে চুলকানি একদম কমছেই না, এত হাতটা ফুলে আছে, আঙুলগুলো আঙুলের ভেতরে মনে হচ্ছে কুটকুট কুটকুট করছে, এত হাত চুলকাচ্ছিল। মাকে বললাম, মা বললো একটু হাতে তেঁতুল মেখে নাও, তাহলে চুলকানিটা কমে যাবে। তা হাতে একটু তেঁতুল ডলে নিলাম, তারপর দেখছি আস্তে আস্তে চুলকানিটা কমে গেল। যাই হোক, তারপর এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিচ্ছি। এই গরমে জানো তো, এই বড় হাঁড়িতে ফ্যান গালতে সব থেকে বেশি ভয় লাগে আমার। মানে ফ্যান গালতে কি বাই চান্স যদি একটু ফ্যান পড়ে যায় না, হাতে পায়ে এরকম অনেক পড়েছে, কি জ্বালা করে বাপ রে বাপ। শীতকালে কিছুই মনে হয় না, মনে হয় যেন নেতাই লাগবে না, হাতে করে হাঁড়ি নামা এরকম মনে হবে। তো গরমকালে হালকা একটু তাত লাগলেই চামড়া একবারে হু হু করে চলে যায়। তো যাই হোক, বড় হাঁড়িতে নামিয়ে নামিয়ে না অভ্যাস হয়ে গেছে, কিন্তু এই যে যখন ফ্যান গালি না, তখন ফ্যান পড়ে যায়, খুব ভয় লাগে আমার। পায়ে হাতে পড়ে গেলে খুব জ্বলে হু করে, কতক্ষণ যে জ্বলবে তার ঠিক নেই। এরকমও দিন গেছে যে ফুটন্ত গরম ডাল হাতের মধ্যে পড়ে গেছে, বাপ রে বাপ। জানো তো, একটা জিনিস হাতের মধ্যে কিছু পুড়ে গেলে বা কোনো গরম কিছু পড়ে গেলে কাউকে না বলে গঙ্গার জল দিয়ে দিলে তাহলে কিন্তু ভালো হয়ে যায়, জানো। মানে ধরো তোমার হাতে গরম ফ্যান পড়ে গেল, তুমি কাউকে কিছু না বলে সোজা ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা জল নিয়ে হাতের মধ্যে একটু দিয়ে দিলে, মানে হাতটা ধুয়ে আর কি, একটু হাতে না, বলে নাকি কমে যায়। আমি কিন্তু এটা ট্রাই করে দেখিনি, আমার শাশুড়ি মা বলে, আমাদের বাড়িতে সবাই বলে, আমার শাশুড়ি মা কেন, আমার শ্বশুর বাড়িতে সবাই বলে যে এরকম করলে কিন্তু হাতের পোড়া ব্যথাটা, জ্বালাটা কমে যায়। আমি কিন্তু ট্রাই করে দেখিনি কখনো। যখনই পুড়ে যায় উয়া করে চেঁচায়, সবাই এসে আর কি দেখে, সবাই জেনেই যায়, তো না জেনে কি করে হবে। আর যদি মাছ ভাজতে গিয়ে একটু তেল পড়ে হাতে, তাহলে আমি সঙ্গে সঙ্গে আলু ছেঁচে দিয়ে দিই, জায়গাটা ঠান্ডাও হয়ে যায়, আবার পোড়া দাগটাও হয় না। তো যাই হোক, তারপর ভাত হয়ে গেছে, নামিয়ে দিলাম। তারপরে ওই যে ওলাটা, ওই যে সর্ষে বাটা দিয়ে রান্না করলাম একটু ঝাল ঝাল করে। আজকে তো অনেকটা হয়েছে, আর এইসব জিনিস না খুব বেশি গাদা গাদা ভালো লাগে না, সামান্য একটু ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে, শুকনো শুকনো করে বেশ ভালো লাগে। আর এই ডাঁটাগুলো আমাদের গাছেরই ডাঁটা, আমাদের তো এই 12 মেশে গাছের ডাঁটা হয়েছে, এখন নতুন একটা গাছ হয়েছে, ওই যে নাজনে ডাঁটা, সেদিন বললাম না যে ডাঁটা হয়েছে। তো আবার আজকে সকালবেলায় ডাঁটাগুলো পেরেছে, মানে একদিকে ফুল গাছে, আবার একদিকে ডাঁটা, এরকম 12 মাস হবে গাছে ডাঁটাগুলো। তো ডাঁটাগুলো পেরেছিল বলে সর্ষে পোস্ত দিয়ে আজকে ঝাল করলাম। আগের দিন না, মানে মাছের ডিম নিয়ে এসেছিল, মাছের ডিমের সাথে একটু মাছের তেল নিয়েছিল। মাছের তেল আবার আমার বর খেতে খুব ভালোবাসে, তো তাই জন্য মাছের তেলটা নিয়েছে। তো মাছের তেলটা একটু পেঁয়াজ আর পটল আর একটু সামান্য আলু দিয়ে ভাজলাম, তারপরে ভেজে একটু মুখে দিয়ে দেখছি, মানে কেমন কালো হয়ে গেছে ভাজতে ভাজতে। আমি ভাবলাম এত কালো তো হয় না কখনো, একটু মুখে দিয়ে দেখি তো বাপ রে বাপ, নিম পাতার থেকেও তেতো, কি করে খাবে কে জানে, এত তেতো। বুঝতে পারলাম না, তা না হলে পারে আমি অতটা পটল আলু দিতাম না, মনে হচ্ছে তেলটা ফেলা যাবে, খেতে পারবে না।
যাই হোক, কি আর করা যাবে, ভেজে ফেলেছি যখন। আর এই যে মাছের ডিমটাও ছিল কিছুটা, খানিকটা কাল করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। দিয়ে যে পেঁয়াজ দিয়ে বেশি করে কটা ভাজলাম আজকে, আর পেঁয়াজ ছাড়া কটা আমার গুবলু সোনার জন্য ভাজলাম। আমার ছোট ছেলে আর আমার বড় ওই পেঁয়াজ ছাড়াই ভালোবাসে খেতে, আর পেঁয়াজ দিয়ে আমারও ভালো লাগে, আমার শ্বশুর মশাইও ভালো লাগে, তাই কটা পেঁয়াজ দিয়ে ভাজলাম। পেঁয়াজ দিলে একটু বেশ মানে ভুসভুসে হয়, আর পেঁয়াজ ছাড়া একটু শক্ত শক্ত লাগে। যাই হোক, আর জেঠু আবার মানে রান্না হয়ে গেছে প্রায়। এই যে খুব বেশি কিছু রান্না করলাম আজকে, খুঁজ রান্না, ওই যে একটু ওলা করলাম, ওলা দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর মাছের ডিমের বড়া করলাম ব্যাস, আর ডাঁটা চচ্চড়ি করলাম। তো রান্না হয়ে যাওয়ার পর আমার জেঠু শ্বশুর বাজার থেকে ওই ছোট ছোট যে কি মাছ বলে ওগুলো, ভুনা মাছ না কি কাঁচকি মাছ না কি বললো জেঠু, ভুলেই গেলাম। এই যে একেবারে মিহি, মানে এই মাছগুলো বাঁচতে হলো না, মানে কাটাকুটির কোনো সিন নেই, একেবারে মানে খুবই জালি জালি মাছ, একদম ছোট্ট ছোট্ট মিহি। মানে এই মাছগুলো দিয়ে মনে হচ্ছে পকোড়া করলে দারুণ খেতে লাগতো। তো মাছগুলো নিয়ে এসে যেটু বললো যে মাছগুলো রান্না করো, দেখি কেমন খেতে লাগে, কি নাম বলে ভুলেই যাচ্ছি। তো এই মাছগুলো মা ভালো করে ধুয়ে দিল, মানে একটু নোংরা ছিল মাছের মধ্যে, জাস্ট ওগুলো ধুয়ে দিল, দিয়ে মাছটাই যে ঝাল করে দেব। জানি না এই মাছ ফার্স্ট টাইম করছি, কেমন হবে খেতে। আমার মনে হচ্ছে এই মাছগুলো দিয়ে বেশ একটু মচমচে করে পকোড়া ভাজলে দারুণ লাগতো। দেখো কি সুন্দর পকোড়া করার মতনই মাছ। তো ঝাল চচ্চড়ি করলাম সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়ে লঙ্কা বাটা দিয়ে বেশ ঝাল ঝাল করে ঝাল চচ্চড়ি করে দিলাম। এইসব মাছ আমার শ্বশুর মশাই আবার খুব ভালোবাসে খেতে। চুনোচানা মাছ, চুনোচানা মাছ ভালো লাগে আমার খেতে, কিন্তু চুনোর মাছের মধ্যে শুধুমাত্র মৌরলা মাছটা যেটা ভালো আছে না, ওই মৌরলা মাছটা আমার বেশি ভালো লাগে। আর পাঁচ মিশালি মাছও ভালো লাগে। আর এক ধরনের মাছ আছে যেটার নাম হচ্ছে তোড়া। তোড়া মাছের তোমরা নাম শুনেছো কি জানি না, তোড়া মাছ, গুচ্ছে মাছ, এই মাছগুলো আমার ভীষণ প্রিয়। শুধু ভিতরে একটাই কাঁটা থাকে আর দারুণ খেতে লাগে, কিন্তু আমাদের এখানে ওই মাছ পাওয়াই যায় না। আমি ছোটবেলায় খেতাম। আমার বাবা ছোট, আমাদের বাড়ির কাছে একটা খাল ছিল, মানে বিল আর কি, ওই বিলে থেকে প্রত্যেকদিন সকালবেলা ওই মাছ ধরতো, দিয়ে আমার বাবা নিয়ে আসতো সকালবেলা। আর আমাদের জল খাবারের ভাত মা 9টার মধ্যেই আমাদের সবাইকে দিয়ে দিত। আর আমি দেখো 9টার সময় চা খাই আর 9টায় ভাত বসাই, মানে 9টার মধ্যে ভাত, জল খাবারে ভাত 9টার মধ্যে কমপ্লিট না করতে পারলে বাবা ভীষণ বকতো। একটা তরকারি, আবার সাথে একটা তরকারি ভাত পুরো কমপ্লিট করে দিত মা। আর আমাদের তো ভাতের হোটেল ছিল, তার জন্য সকাল সকাল ভোরবেলা উঠে আর কি রান্নাটা হয়ে যেত। বাড়ির রান্না আলাদা হতো আর হোটেলের রান্না আলাদা হতো। হোটেলের রান্নাটা বাবাই করতো, মা জোগাড় করে দিত আর বাবা আর কি রান্না করতো। আমাদের বাড়ির সামনেই হোটেলটা ছিল। তো যাই হোক, তারপর রান্না তো কমপ্লিট করলাম। দেখো কুচকুচানি অনেকগুলো রান্নাই হলো। আর কড়াইটা যে কি পোড়া পুড়েছে, কড়াই মাছ দেখিয়ে প্রাণ যায়। মানে একটা সাইডে একটু তেল পড়েছে, ওই ভাজা ভুজোটা বেশি হয়েছে তো, দিয়ে কড়াইয়ের পাশে একদম কামড়ে লেগে গেছে মাটিটা, উঠছিলই না। আর আমি এদিকে তাড়াতাড়ি করছি ছেলেটাকে খাওয়াবো, এখনো পর্যন্ত চান করেনি জানো তো, প্রায় 1:45 মতন বেজে গেছে। আর আমার শাশুড়ি মায়ের কাছে আমার ছোট সোনা চান করতেই চায় না, মানে গুবলু সোনা একদম চান করতে চায় না, দুষ্টুমি করে প্রচন্ড, গা মুছতে দেবে না, তার জন্য মা চানটা করিয়ে দেয় না, ও বদমাইশি করে বলে। এদিকে ওর বাবাও আবার মাঝে মাঝে এক একদিন চান করিয়ে দেয় আমার দেরি হয়ে গেলে, কিন্তু ওর বাবাও তো কাজে ব্যস্ত থাকে, সব সময় তো আর ফাঁকা থাকে না। তাই জন্য আমি এসে ওকে চান করালাম, রান্না বান্না সেরে আমি চান টান করে নিলাম, কারণ আমার গা হাত পা প্রচন্ড ঘেমে ভিজে গেছিল, নাইটি একেবারে, তার জন্য আমি চান টান করিয়ে ওকে খাইয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি খেতে বসলাম। আর ওই যে মাছটা, ওই যে ছোট ছোট চুনো মাছটা, ওটা কিন্তু খেতে একেবারেই টেস্ট ছিল না। আমি ভাবলাম যে হয়তো খুব ভালো হবে খেতে, এত সুন্দর মাছগুলো, মাছটা তেতো না, কিন্তু কোনো টেস্ট নেই। এই মাছটা কিভাবে রান্না করব, তোমরা যদি করে থাকো তাহলে বলো তো, যদি কখনো নিয়ে আসে তাহলে সেইভাবে রান্না করব। আমি তো শুধু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছি, কোনোদিনও করিনি, কি করে বুঝবো বলো তো। যাই হোক, এই মাছটার নামটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি মাছটার নামও জানি না। তারপর আমাদের গাছে পেয়ারা হয়েছে অনেকগুলো, তো গাছ থেকে পেয়ারা আমার বর পেরে নিয়ে এসে দিল, বললো কেটে দাও, পেয়ারাগুলো খাবো বিকেলবেলা ভাত টাত খাওয়ার পর। তারপরে এই যে পেয়ারাটা কাটতে বসলাম। বাড়িতে মোটামুটি টুকটাক অনেকগুলো ফলের গাছই আছে, যেমন কিনা নারকেল গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, কুল গাছ, আম গাছ, তারপরে কাঁঠাল গাছ, কলা গাছ, বেশ মোটামুটি ফলের গাছ আমাদের বাড়িতে ভালোই আছে। যাই হোক, পেয়ারা ওই যে আমাদের দোকানটা আছে তো, দোকানের পেছনেই আর কি পেয়ারা গাছটা আছে। আগেবারও সেই পেয়ারা হয়েছিল, পেরে পেরে খেতাম। তো পেয়ারা পেরে নিয়ে আসলো, আর পেয়ারাগুলো না খেতে খুব ভালো হয়, দেখে মানে মনে হয় যে কেশো কেশো হবে, কিন্তু পেয়ারাগুলো খুব মিষ্টি হয়, দারুণ টেস্টি হয়, আর বড় বড় হয়, দারুণ বড় বড় হয়। তো পেয়ারাটা কেটে নুন মাখিয়ে বিকেলবেলা আর কি খেলাম। বিকেলবেলা একটু এইসব
পেয়ারা মাখা, তারপরে আম মাখা এসব খেতে খুব ভালোই লাগে। আমার বর পেয়ারা খেয়ে দোকানে চলে গেল, আর আমার বড় ছেলে খেলো, খেয়ে আবার পড়তে গেল। গুবলু সোনা একটা পেয়ারা হাতে করে নিয়ে মায়ের কাছে চলে গেল, মানে মাম্মামের কাছে, আমার শাশুড়ি মায়ের কাছে। আর আমিও এখানে একা একা বসে বসে 2-4টে পেয়ারা খেলাম। আর বৃষ্টি হয়েছে দুপুরবেলার দিকে, খুব ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই বৃষ্টিটার জন্য বেঁচে আছি। যে পরিমাণ গরম পড়েছিল, বৃষ্টির জন্য গরমটা তো বোঝা যাচ্ছে না। আর সকালের দিকে গরম থাকছে, রাত্রেবেলার দিকে শীত শীত পড়ে যাচ্ছে। সত্যি তাই, খুব একটা গরম নেই রাত্রেবেলার দিকে, ভালোই মানে বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়। যাই হোক, পেয়ারাটা খেয়ে দিয়ে ঘর দোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। রোজ বিকেলের দিকে ঘর আমি ঝাড় দিই না, তবে এক একদিন যেদিন খুব নোংরা হয় সেই দিনকেই ঝাড় দিই। যেমন আজকে দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে, তার জন্য হাওয়া দিয়েছে, হাওয়ায় নোংরাগুলো বারান্দায় এসে পড়েছে, তো তাই জন্য ঘর দোরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিলাম। কি দারুণ হাওয়া! একটু ছাদে ঘুরতে এলাম, ভালো রকমের বৃষ্টি হলো দুপুরবেলা, এত ঝমঝম করে বৃষ্টি হলো না। দুপুরবেলা বলতে 4:30 থেকে শুরু হয়েছে বৃষ্টি, 4-4:30 থেকে 5:30 অবধি বৃষ্টি হলো। এখন 6টা বাজতে চলে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার পুরো ঠান্ডা, কি সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর একটু ছাদে এলাম, ওয়েদারটা বেশ ভালো, 2-4টে রিলস বানালাম। এবার একটু ঘুরঘুর করবো, দিয়ে নিচে চলে যাবো, সন্ধ্যা লেগে যাবে। আবার আজকে একটু বাজারে যেতে হবে, দরকার মুদিখানার জিনিসপত্র সব আনতে। আমি আর আমার বর্মশাই যাবো এখন বাজার করতে, দুজনে একসাথেই যাই। ও একা যায়, আমি বাড়িতে তো বসেই থাকি। আমি বলি চলো যাই, ঘুরেই আসি, বাজার করাও হবে আর একটু ঘোরাও হবে নাকি। আরে শীত ধরে যাচ্ছে, কি ঠান্ডা হাওয়া, গরমকাল মনেই হচ্ছে না। হ্যাঁ, পুরো ঠান্ডা ঠান্ডা একদম হাওয়া দিচ্ছে, ভালো, বেশ ভালো। তো গরমকালে একটু বৃষ্টি হলে পরে পুরো ওয়েদার চেঞ্জ করে দেবে, একদম গরমটা থাকবে না। জ্যৈষ্ঠ মাস বোঝাই যাচ্ছে না। যাই নিচে যাই একটু। সোনা রেডি হয়ে গেছে, ও বাজারে যাবে আজকে আমার সাথে। হ্যাঁ বাবা, তুমি বাজারে যাবে? তোমাকে নিয়ে যাবো না আজকে বাজারে। আমার বড় ওর বাবা এখনো দোকান বন্ধ করে আসেনি, আসলে বেরিয়ে যাবো। আর চুলটা আজরানো হয়েছে, সবাই জামাটা পরেছি। না এখানে আসো, তোমাকে অনেকদিন দেখি সবাই। এদিকে আসো, একটা হাম্পি দিয়ে দাও সবাইকে, একটা হাম্পি দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস। হ্যাঁ, একটা হাম্পি দেবে। এখন তো গুবলু সোনাকে দেখাতে আমার ভয় লাগে, তোমাদের বলছিলাম না যে গুবলু সোনাকে দেখালেই আমার ভিডিও ডিলিট করে দেয়, সেই জন্য খুব একটা দেখাই না ওকে। তো যাই হোক, আমার গুবলু সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। আর প্রচন্ড মেঘ ডাকছিল, আমার বর্মার সাথে বকছিল, বলছিল যে ওকে নিয়ে আসলে কেন। আর মেঘ ডাকছিল, তো সেই দিন তো ওকে নিয়ে এসে মানে বিপদে পড়েছিলাম। ছেলে নিয়ে এসে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি, সেই ঝড় উঠে গেছিল, সেই জন্য ভয়ে ভয়ে ওকে নিয়ে আসলাম। আর কি বলতো, ও বাড়ি থেকে বেরোতে পায় না, তো এবার একটু বাজারে গেলে খুব খুশি হয়, খুব চঞ্চল, দোকানে গিয়ে খুব ছটপটে করে, তাই জন্যই বাজার টাজার করতে পারা যায় না। তো আজকে খুব একটা বেশি কিছু নেব না, সেই জন্য ওকে নিয়ে আসলাম। খুব খুশি হয় একটু বাজারে আমাদের সাথে আসতে পারলে। তার থেকে বড় কথা, বাইকে চাপতে ভীষণ ভালোবাসে, বাইকে করে আসি তো ওর খুব ভালো লাগে। আর বেশিক্ষণ তো দূরে নাই, মানে খুব বেশি দূরে নেই আমাদের বাজার, এই তো বাইকে করে আসলে 10 মিনিট মতো লাগে। সত্যি করে আমার হাত খসে যাবে এবার। আমার হাতে আছে চাউমিন, লঙ্কা, ঘুগনি আর পাঁপড়। গেল 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 গেল, বাবারে আঙুলটা ভেঙে গেল। ঘুগনিটা সরাও, কি অবস্থা আঙুলটা। চলো, খুব খিদে পাইছে। 2-3 দিন করে বাজারে গেলাম, একদিনও চাউমিন পাইনি। মানে বাজারে যাওয়ার আগেই মাকে বলে যেতাম যে মা, ভাত বসাতে হবে না, বাজার থেকে চাউমিন নিয়ে আসবো, ওই চাউমিন খাবো, রাত্রেবেলা একটু দুটো মুড়ি খেয়ে নেবো, ব্যাস। বেশ ভাত বসাতে বারণ করে গেছি, বাজারে গিয়ে আর চাউমিন পাই না। পরপর 2 দিন গেলাম, পরপর 2 দিনই চাউমিন পাইনি। দিয়ে আবার ফোন করে মাকে বললাম, মা ভাত বসিয়ে দেন, চাউমিন পাইনি। তো যাই হোক, আজকে আবার বলে যায়নি, এবার বাজারে গিয়ে দেখছি চাউমিন আছে, দিয়ে নিয়ে এসেছি। এদিকে মাও ভাত বসিয়ে দিয়েছি, আবার অনেকটা চাউমিনও নিয়ে এসেছি। এবার চাউমিনটা খেলে না পেটটা কেমন ভরে ভরে যায়, আর ভাত খেতে ইচ্ছা করে না। তারপরে আবার ওই যে ঘুগনিও নিয়ে এসেছি, এবার ঘুগনি দিয়ে না মুড়ি খেতে খুব ভালো লাগে, তাই ভাবছি ভাত খাবো না, ঘুগনি দিয়ে দুটো মুড়ি খেয়ে নেবো যদি খিদে পায়। আর ভাতগুলো মাকে বললাম ফ্রিজে রেখে দিতে, কালকে না হয় গরম করে খেয়ে নেওয়া হবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা।